পড়ছিলাম আমার আলাদিন, কলমে জাবিন ফোরকান, পর্ব সংখ্যা 11। রাস্তার মোড়ের টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনেন এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকে অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপিলেদের গাল গল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি অমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা ধোলায় বসে বসে অনুরাগ নীরব আফনান ইতোমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবোচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত 1 কাপ রং চার অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না। পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো আফনান। থু করে পিক ফেললো একপাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলার থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে। হয়তো কোথাও ফেসে গিয়েছে, তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী। লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শারীরিক অবয়বটা ভালোই বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাজ সমান। টানা টানা আইলাইনার দেওয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফনান নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসল। উভয় বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল। তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসলো। এই তো আজ সকালেই পৌঁছালাম। অনেক ভোরে এসেছি তো তোদের কল করে জানাইনি আর। বিকালে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসেই সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিক্স কুকি দেবেন 2টো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউ। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, ইয়ে মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকে সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্ট ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল। সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেটসের মতন কালো জুতার নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার পর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি? ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পড়ে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখেই বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের দোবাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লেগেছে মেরি জিনি। সাইবান হালকা হাসল। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ওহ, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি। চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করলো সাইবান। আর চোখের সামনে তাকাতেই দেখলো নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে। অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা, কেউ একবার বলবি আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বলল, তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে। ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামে নিঃশ্বাস ফেলে তিতলি সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হয় তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও।
ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুরে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখটান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম। আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই। সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথেই লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝুলাতে ঝুলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উড়োতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনেই, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্প্রিডিং করে আসি। অনেক দিন করি না। বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অবধি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসলো। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনেই দেরি করে বাসায় গেলে মমামার পা কুচি কুচি করে চিকেন ফিট সুপে ঢেলে দেবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলেছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটেই তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ, মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্রাঙ্ক করছিস। আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে আস্তে নামিয়ে দিল। স্বাভাবিক গলায়ই জানালো, তিতলি, আই এম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি। সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সব কিছু এত তাড়াহুড়ো হয়েছে যে তোকে জানানোই হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি দুই বন্ধুদের দিকে তাকালো। অনুরব, নীরব, আফনান প্রত্যেকে অপরাধী ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানে মিরাজ অবধি নিজের কাজ বাদ দিয়ে হাঁ করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নীরবতায়। তারপর তিতলি কাট কণ্ঠ ধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালতো। স্টপ ইট জিনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনো দিন। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হন হন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। পিছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরলো। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তায় কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁদ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পিছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতে অনুরাগ দুহাত ছাড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখনও তো নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট এ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছে। আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে তীব্র এক ভাঁজ পড়ল তার কপালে। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছি ইরাম। ইজান মেঝেতে বিছানো ম্যাট্রেসের উপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারে, সেটা কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে, বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে সামিয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহুগুণ স্মার্ট।
সেটাই কয়দিনেই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকে চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ করে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকেই জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করলো সিচুয়েশনশিপ কি। যতক্ষণ প্রোগ্রামটির তথ্য খোঁজার সময় নিচ্ছে ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবলো বানানটা ঠিক করে লিখেছিল কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো, কি এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো বেঞ্চিং কি। বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি জানো রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ছি, না চাইতো ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভোরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো। বলল, তোমাদের জেনারেশনটাই সমস্যা। সুগন্ধা অবাক নভনে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজেনকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখলো একটা ছোট্টখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, আর মাথায় আবার ছোট্ট ছোট খেলনার মতো কিসব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র, তোর লাগবে। আঙুল তুলে সোফার মতো জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। বেস্ট ফিড করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। স্বামী একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ডয়ার সম্বলিত ওয়াইড্রপ, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্ল্যাক্স, সঙ্গে বেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতে রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য নেই। আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখল। পা ফেলে থপ থপ করে ভেতরে ঢুকলো সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরলো এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীতে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেওয়া শেখা এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট শিট। একটি হতাশার নিঃশ্বাস ফেলেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথাও যাওয়া যায় সামিয়া জানে না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখলো সব কিছু। কিভাবে তার গেমিং সেট আপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক স্বাদের রুম, তুই চুপ থাকতো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময় তার কোলে থাকে ইজান নড়ে চড়ে উঠল।
আঙুল চুষতে চুষতে গোঙাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ও, আমি ওকে চেঞ্জ করিয়ে নি বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনি তো রুম হারানোর শোকে আধমরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে। মুখে ভর করলো তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমি ওসব ভাগ্যমতো পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ও ড্যাম ডিয়ার, গড অফ হ্যাভেন হেয়ার মাইকল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের ওপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কিভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলের উপর শুয়ে দিল, অতঃপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাত ওই ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল, বা ওয়াক ওয়াক। মুখে হাত চাপ দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। পোটলা খায় দুধ আর হাগে অ্যাটম বোম। ইরাম আর পারল না। এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। স্বামী অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারও এক আঙুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরলো যেন পৃথিবীর সব থেকে কাদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ডেডি, ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার নেপি। আইয়া কিয়া! লাফিয়ে উঠল ইজান। ইরাম ওই টিস্যু দিয়ে তার ত্বক মুছিয়ে নিচ্ছিল। হাতে নাড়া খেয়ে আধমোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়লো একেবারে সাইবানের হাতের উপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি অ্যাগেইন। জবাব চাই আমি। আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী?